প্রেসিডেন্টের জনপ্রিয়তা মানে রিপাবলিকান দলের প্রশ্ন। তো এই যে নভেম্বরে যে মিড টার্ম ইলেকশন, এই ইলেকশনে তো রিপাবলিকানরা বিজয়ী হতে পারবে না। যখন বিজয়ী হতে পারবে না, ডেমোক্র্যাট দল ক্ষমতায় চলে আসবে, কংগ্রেসের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যাবে। এখন তো খুব সামান্য ভোটের ব্যবধানে রিপাবলিকান দলের হাতে নিয়ন্ত্রণ। যখন ডেমোক্র্যাট দলের হাতে নিয়ন্ত্রণ চলে আসবে, তখন ডেমোক্র্যাটরা তাদের সুবিধা মতো, প্রয়োজন মতো, ইচ্ছা মতো অনেক বিল কংগ্রেসের সিনেট, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সিনেটে পাশ করতে পারবে। নট অনলি দ্যাট, ইভেন ডোনাল্ড ট্রাম্পকে যদি ইমপিচ করতে চাই, ওই যে সেই এপস্টিন ফাইল বা এই যুদ্ধে তো মারাত্মক রকমের ক্ষতি করে দিয়েছে আমেরিকার। এই ক্ষতিটা অর্থনীতিতে যতটা, তার চেয়ে বড় ক্ষতি হয়েছে রাজনৈতিক এবং সামরিক ক্ষতি। সারা বিশ্বে আমেরিকার যে রাজনৈতিক এবং সামরিক প্রভাব ছিল, এই প্রভাব তো জিরো হয়ে গেছে। কারণ ইরানের কয় হাজার ডলারের ড্রোনের সামনে তার মিলিয়ন মিলিয়ন ডলারের বিমান ক্ষেপণাস্ত্র টিকতে পারেনি। এটা ফ্যাক্ট, এটা আমার বানানোর কথা না। তো এই যে তাদের সামরিক সরঞ্জাম, তাদের অস্ত্র, তাদের অস্ত্রের বাজার, এগুলো সব মার খেয়ে গেছে। তো একেবারেই বাস্তব, মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সমস্ত ঘাঁটি ইরান ধ্বংস করেছে, প্রথমে একটু এসেছে, প্রথমে কিছুই হয়নি, পরে একটু এসেছে, পরে গোয়েন্দা সংস্থার বরাদ দিয়ে CNN বলল যে ক্ষতির মাত্রা বেশ বড়। এরপরে সেদিন এসেছে যে ক্ষতি এত বেশি যে সেটা বলা মুশকিল। এরপরে আরও কাহিনী আসবে, এই আসল সত্য আরও পরে আসবে। এখানে যদি একটু থামে, মানে দেখুন, তেলের দাম বাড়লো, যুক্তরাষ্ট্রের আর্থিক ক্ষতি হলো, তাদের যে যুদ্ধ অস্ত্র নিয়ে তারা এত গর্ব করছিল, এর একটা বড় বাজার ছিল এবং সেই বাজার নিয়ে তারা বিপণন প্রক্রিয়াও সম্পন্ন করত। দিন শেষে কম দামি অস্ত্র ইরানের, তাদের কাছে তাদের নাজেহাল হতে হলো। তার মানে সব দিক থেকে আসলে যুক্তরাষ্ট্র তো হারলো, অনেক দিক থেকে ক্ষতি হলো। ইসরায়েলের ভেতরে কি চলছে সেটা আমরা জানি না, তবে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতি তাদেরও হয়েছে। ইরানে তো বড় বড় নেতাদেরকেও হত্যা করা হলো। লাভটা কি হলো আসলে যুদ্ধে? আলটিমেটলি কাদের লাভ হলো যুদ্ধে? আসলে আপনি যদি আক্ষরিক করতে লাভ মানে যা বোঝায়, এই বাংলা মানে একটা মোটিভ নিয়ে তো যুদ্ধ করে, সেই মোটিভটা কার? না, এই মোটিভ তো আমেরিকা ইসরায়েলি ছিল। সরকার পরিবর্তন করবে ইরানে, সরকার পরিবর্তন করার পরে ইরানে যখন তারা তাদের মতো করে একটা পুতুল সরকার বসাবে, তখন মধ্যপ্রাচ্যে আর তাদেরকে কেউ চ্যালেঞ্জ করার মতো, তাদের এগেনস্টে কথা বলার মতো কোনো শক্তি থাকবে না। এবং ইরানের যত অর্থ সম্পদ, খনিজ সম্পদ, আদার সমস্ত সবকিছু তারা লুটে বুটে খাবে এবং সমস্ত সবকিছু কন্ট্রোল করবে। এবং ডোনাল্ড ট্রাম্প যে নেটো সদস্য দেশগুলোকে বা ইউরোপীয় দেশগুলোকে বা কানাডা, পশ্চিমা মিত্র যারা, তাদের কাউকে না বলে একা একা ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ কেন করেছে? তার একটা বড় লোভ ছিল যে এই যুদ্ধ আমরা করব, ইসরায়েলকে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করে দেবো, আর মধ্যপ্রাচ্যের সম্পদ তো এখন ম্যাক্সিমাম আমরা নিয়ন্ত্রণ করি, ইরানের সম্পদটার নিয়ন্ত্রণ আমরা করবো, পুরোটা একা আমাদের থাকবে, এখানে কাউকে ভাগ দেওয়া লাগবে না। ব্রিটিশ, জার্মান, ফ্রান্স বা আদার কাউকেই বলেনি। কিন্তু মূল পেছনে যে আমার যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে এইটা আসে যে সে একা খেতে চেয়েছে, কাউকেই সে বলেনি। যখন কাউকে বলেনি, ভেতর ভেতর তারা গোসা হয়েছে না, তারা রাগ করেছে যে আমাদের না বলে তুমি একা একা করো যুদ্ধ করো, আমরা যাব না, ব্যাস। কেমন তখন কাদা ছোড়াছুড়ি, যুদ্ধের ভেতরে ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে মার্কিন প্রেসিডেন্টের কাদা ছোড়াছুড়ি, নোংরা কথাবার্তা বলা বলি হয়েছে, আপনি জানেন।